হ্যালো স্টুডেন্টস, তোমরা দেখছো এই নতুন ভিডিওটা। হ্যাঁ, একদম অবাক লাগার মতো আজ আমি বাংলায় ভিডিও বানাবো ঠিক করেছি। কিছু লেকচার্স নয়, পুরো লেকচার্স মানে টোটাল সাবজেক্ট। যেমন আমার জেনারেল প্রসেসে হিন্দি অ্যান্ড ইংলিশ মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজে যেমন ভিডিও শ্যুট হচ্ছে, ভিডিও রেকর্ড হচ্ছে ফর ক্লাস 11-12 অ্যান্ড জেই অ্যাজ ওয়েল অ্যাজ নিট অ্যাসপিরেন্টসদের জন্য, ঠিক একই রকমভাবে এবার আমি শুরু করলাম বাংলায়। ঠিক আছে, একদম নতুন চেষ্টা। তাই জানি না আমি বাংলায় ভিডিওটা কতটা ঠিক মানে স্যাটিসফ্যাক্টরি ওয়েতে করতে পারবো, চেষ্টা করব। ঠিক আছে, যাতে বাংলাতেও ভিডিওটা করার সময়, তাই না, বোর্ড ওয়ার্কটা একই রকম থাকবে। বোর্ড ওয়ার্কটায় কোনো চেঞ্জেস নেই, বোর্ড ওয়ার্কটা যথারীতি ইংলিশ ভার্সানে থাকবে। ওটা বাংলায় করার আমার সাধ্যের বাইরে, দ্যাটস বিয়ন্ড মাই লিমিট। হ্যাঁ, কিন্তু চেষ্টা করব যে কমিউনিকেশনটা, পুরো বিষয়টা বোঝানো, কথা বলাটা যাতে বাংলায় হয়। অফকোর্স যে সকল বেসিক টার্মগুলো রয়েছে, সায়েন্টিফিক টার্ম, সেটা তো যা ইংলিশ ভার্সানে আছে হিন্দিতেও তাই, বাংলাতেও তাই, মানে তাই বলবো আর কি। বাংলা নাম আছে কিন্তু সে পথে হাঁটবো না, সে ভীষণ চাপের ব্যাপার, ওই চাপ নেওয়া সম্ভব নয়। ঠিক আছে, তাই আজ থেকে আমি শুরু করছি প্রজেক্টাইল মোশন দিয়ে, কাইনেমেটিক্স ইন 2 ডাইমেনশন। ঠিক আছে, প্রজেক্টাইল মোশন, কাইনেটিক্স 1 ডাইমেনশনও পড়াতে পারতাম, দেখে নেব যদি মনে হয় তোমাদের কাইনেটিক্স 1 ডাইমেনশন বা ভেক্টর ওখান থেকেও যদি রিকোয়ারমেন্ট থাকে, তাহলে তখন পরে নয় ভিডিওগুলো বানাবো আবার। কিন্তু আপাতত আমি প্রজেক্টাইল মোশন থেকে শুরু করার কথা ঠিক করলাম। ঠিক আছে, এবং যতগুলো ভিডিও বাংলায় হবে, প্রথমেই খুব বড় লেন্থের ভিডিও বানাবো না, ছোট ছোট লেন্থের ভিডিও, কনজিকিউটিভ মানে একটা ভিডিও যেখানে ছাড়বো পরেরটা সেখান থেকে শুরু করবো, সামথিং লাইক দ্যাট, যাতে কিনা একটা সিকোয়েন্স থাকে। ঠিক আছে, চেষ্টা করব থিওরিটাকে মেকানিজম ওয়াইজ বোঝানোর, এবং তার সাথে নিউমেরিক্যাল প্রবলেমসও অবশ্যই ডিসকাস করব। দ্যাট ইজ দ্য মেন ইউএসপি। ঠিক আছে, এই চ্যানেলের আমার। তো তোমরা যারা বাংলায় ভিডিও দেখতে চাও, তারা যারা অলরেডি জানতে পেরেছো, তারা অবশ্যই চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকো, চ্যানেল সাবস্ক্রাইব করো, পুরো ভিডিওসগুলো দেখো, পুরো সিরিজটা দেখো, এবং নিজেদের তোমার সাথে যারা ক্লাস 11 ক্লাস 12 পড়ছে তাদের মধ্যেও এই ব্যাপারটাকে স্প্রেড করে দাও, যাতে তারাও দেখতে পারে। কারণ যত বেশি বাংলায় ভিডিও দেখার জন্য যত স্টুডেন্ট আসবে, ঠিক আছে, সে তো দেখতেই পারবো ফিডব্যাকে, তাই না? এবং যেমন যেমন ভিউয়ার্স, সাবস্ক্রাইবার্স তোমাদের তরফ থেকে বাড়বে, জয়েন হবে ভিডিও মানে চ্যানেলে, যত জয়েন করবে তোমরা, তত এনকারেজমেন্ট বাড়বে আমার তরফ থেকে, এবং স্বাভাবিকভাবে বাংলায় তখন ভিডিও রেকর্ড করার প্রপোর্শনটাও কম্পারেটিভলি বাড়বে। ঠিক আছে, তো আজ শুরু করলাম, চলো শুরু করি প্রজেক্টাইল মোশন। প্রজেক্টাইল মোশন বলতেই তো মাথায় প্রথমে কোন ব্যাপারটা আসে, যে মাথায় প্রথমেই আসে যে একটা পার্টিকেলকে এইভাবে ছুড়বো অ্যাট অ্যান অ্যাঙ্গেল থিটা উইথ স্পিড ইউ, তাই না? একটা হরিজন্টালের সাথে একটা সার্টেন অ্যাঙ্গেল বানিয়ে একটা পার্টিকেলকে প্রজেক্ট করলে পার্টিকেলটা এইভাবে ট্রাভেল করবে। ঠিক আছে, উইথ রেসপেক্ট টু দ্য হরিজন্টাল সারফেস, ওটা এরকম হরিজন্টাল সারফেসেই গিয়ে কোথাও মোশনটা কমপ্লিট করছে। তাহলে এটা যদি আমার স্টার্টিং পয়েন্ট এ হয়, যেখানে পার্টিকেলটাকে ধরো ইউ ভেলোসিটি দিয়ে প্রজেক্ট করলাম, যার একটা ইনিশিয়াল ডাইরেকশন অফ মোশন আছে হরিজন্টালের সাথে থিটা অ্যাঙ্গেলে, সেই পার্টিকেলটা কন্টিনিউয়াসলি তার ডাইরেকশনটা এইভাবে চেঞ্জ করতে, এই যে এইভাবে কন্টিনিউ চেঞ্জ করতে করতে মাটিতে আসলে পড়লো কোন পয়েন্টে? বি পয়েন্টে। তাহলে এই পুরো পাথটায় কন্টিনিউয়াসলি, হ্যাঁ, কন্টিনিউয়াসলি দেখতে পাচ্ছ তার ডিরেকশন অফ মোশনটা চেঞ্জ হচ্ছে। শুধু তাই নয়, ভেলোসিটি এখানে যদি u1, এখানে u2, এখানে u3, u4, u5, u6, এইভাবে দেখতে হবে কন্টিনিউয়াসলি প্রত্যেকটা পয়েন্টে ম্যাগনিটিউড অফ ভেলোসিটিও চেঞ্জ হচ্ছে, ডাইরেকশন অফ মোশন তো অবশ্যই চেঞ্জ হচ্ছে, ইম্পর্টেন্টলি ম্যাগনিটিউড অফ দ্য ভেলোসিটি মানে স্পিডের যে ম্যাগনিটিউডটা সেটাও চেঞ্জ হচ্ছে। কিন্তু চেঞ্জ হলে ওখানে একটা ব্যাপার রয়েছে, কিরকম? ফর এক্সাম্পল এই দুটো পয়েন্ট যদি এক লেভেলের হয়, এই দুটো পয়েন্ট যদি এক লেভেল হয়,
তাহলে আমরা বলতে পারি আবার u3 ইজ ইকুয়াল টু u5। কেমন? আবার এই পয়েন্টটার এই পয়েন্টে যদি আবার এক লেভেলে থাকে তাহলে বলতে পারবো u2 ইকুয়ালস টু u6, মানে এটাও আবার হবে। তাহলে যে পয়েন্টগুলো একই লেভেলে থাকবে, এক লেভেল থাকবে মানে এটাকে বলছি অ্যাসেন্ডিং মোশন। এই পয়েন্টটা সব থেকে টপমোস্ট পয়েন্ট, এটাকে যদি আমি পি দিয়ে মার্ক করি, ঠিক আছে, তাহলে এটার গ্রাউন্ড থেকে যে লেভেল থেকে ওটাকে ছোড়া হলো তার থেকে সব থেকে বেশি হাইটে রয়েছে, ম্যাক্সিমাম হাইট। এই পয়েন্টটাকে বলছি কি তাহলে? ম্যাক্সিমাম হাইট। এই পয়েন্টটা কি হলো? ম্যাক্সিমাম হাইট। তাহলে ম্যাক্সিমাম হাইট পর্যন্ত যে পয়েন্টটা, সেটাতে যদি দেখা যায় তাহলে এই যে ভার্টিক্যাল লাইনটা, এই লাইনটাকে আমি যদি এই পয়েন্টটাকে ধরো ডি নাম দিয়ে দিই, তাহলে পিডি, এই যে লাইনটা ড্র করলাম পিডি, হাইয়েস্ট পয়েন্ট, ম্যাক্সিমাম হাইট থেকে যে ভার্টিক্যাল লাইনটা ড্র করলাম কতদূর পর্যন্ত? গ্রাউন্ড পর্যন্ত। গ্রাউন্ডে যে পয়েন্টটা এসে টাচ করলো, এই পয়েন্টটাকে ডি নাম দিলাম। তাহলে এই যে লাইনটা পিডি, এটা দেখো এই পুরো পাথটাকে, এই পুরো প্রজেক্টাইল পাথটাকে দুটো সমান ভাগে ভাগ করেছে, ইনটু ইকুয়াল সেকশন। এই পার্টটাকে বলছি অ্যাসেন্ডিং মোশন। এখানে যেমন যেমন এগোচ্ছে কার্ভ পাথ ধরে, কিন্তু ভার্টিক্যাল হাইট গ্র্যাজুয়ালি বাড়ছে, ঠিক আছে। ওপরে ওঠার যে টেন্ডেন্সি দেখতে পাওয়া যাচ্ছে, ভার্টিক্যাল হাইট বাড়ছে, কিন্তু এই পি পয়েন্টকে পাস করার পর যদি তুমি দেখতে যাও তাহলে ভার্টিক্যাল হাইটটা ক্রমশ কমছে, তার মানে এটা ডিসেন্ডিং মোশন। তাহলে ম্যাক্সিমাম হাইটের আগের পার্টটাকে বলছে অ্যাসেন্ডিং মোশন অফ দ্য প্রজেক্টাইল, আর ম্যাক্সিমাম হাইটটাকে ক্রস করে যাওয়ার পর যখন ওটা আরও গ্রাউন্ডের কাছে চলে আসছে ক্রমশ পি পয়েন্ট পার করার পর, তখন ওটাকে বলছে ডিসেন্ডিং মোশন, হ্যাঁ না? এইটাকে পিটাকে এইখানে এইভাবে দেখাই পি। কেমন? তাহলে কি ক্লিয়ার হচ্ছে? যখনই একটা পার্টিকেলকে প্রজেক্ট করা হচ্ছে, একটা ইনিশিয়াল ভেলোসিটি ধরলাম u1 অ্যাট অ্যান অ্যাঙ্গেল থিটা উইথ হরিজেন্টাল, তাহলে পার্টিকেলটা যে ডিরেকশানে ছোড়া হলো, ঠিক আছে, সেই ডিরেকশানে সরাসরি গেল না। দ্য ডিরেকশন অ্যালং হুইচ ইট ইজ প্রজেক্টেড, যেই ডিরেকশানে ওটা প্রজেক্ট করলাম, যে ডিরেকশানে ছুড়লাম, সেই ডিরেকশানে ওটা কখনোই স্ট্রেট যাবে না। ওটা হবে কি? ক্রমশ বেন্ড হয়ে আবার গ্রাউন্ডে এসে পড়বে। তো প্রশ্ন হচ্ছে এরকম কেন হয়? যখন কিনা একটা পার্টিকেলকে, ধরো একটা পার্টিকেলকে তুমি যদি গ্রাউন্ড থেকে সরাসরি স্ট্রেট ভার্টিক্যালি ওপরের দিকে ছোড়ো, ইফ ইউ থ্রো আ পার্টিকেল স্ট্রেট ভার্টিক্যালি আপওয়ার্ড, হ্যাঁ, এটাকে যদি আমরা কি বলি? ভার্টিক্যালি আপওয়ার্ড। তাহলে ভার্টিক্যালি আপওয়ার্ড যদি ছুড়ি, তাহলে কি পার্টিকেলটা ওরকম বেঁকে যাবে? না, একদম যদি নিখুঁত ভার্টিক্যাল লাইনে ছোড়া হয় তাহলে ওটা উপরের দিকে যাবে, ঠিক আছে। একটা জায়গায় গিয়ে ভেলোসিটিটা একটা ইনস্ট্যান্ট, একটা স্টপওয়াচ মোমেন্টের জন্য থামবে, এই আপওয়ার্ড গেল, আবার ওখান থেকে নিচের দিকে পড়তে শুরু, ওই একই লাইন, যে লাইনটা ধরে ঠিক গেল ঠিক ওই লাইন ধরেই রিট্রেস করবে, মানে ওই লাইনের একটু বাঁ দিকেও সরবে না, ডান দিকেও সরবে না। হ্যাঁ, প্রোভাইডেড যদি যে মিডিয়ামে ছুটছি ওকে, সেখানে যদি হাওয়ার কোনো গতিবেগ যদি না থাকে, মানে দের ইজ নো মোশন অফ উইন্ড ইজ কাউন্টেবল। উইন্ড মোশন ওখানে থাকলে কিন্তু হবে না, হাওয়া একটু থাকলে ওটাকে ধাক্কা দিয়ে দিতে পারে যেদিকে হাওয়া থাকবে, তার ফলে আমরা যে পাথে ওটাকে ছুড়ছি সেই পাথে না গিয়ে ওটা একটু বেঁকে যাবে, তখনই প্রজেক্টাইল হয়ে যাবে। তার মানে বলছে যে যদি আমরা পার্টিকেলকে অ্যাবসলিউটলি ভার্টিক্যালি ওপরের দিকে ছুড়তে পারি, হ্যাঁ, এই ভার্টিক্যালি ওপরের দিকে ছুড়লাম, এই একটু বেঁকে গেল, একটু বেঁকে গেলেই ওটা আর হবে না, একদম নিখুঁত হতে হবে, স্ট্রেট ভার্টিক্যালি আপওয়ার্ড। তাহলে ওটা আনডেভিয়েটেডলি ওই পাথ ধরে যাবে, আবার এই পাথ ধরেই যাবে, আবার এই পাথ ধরেই চলে আসবে, ঠিক আছে। একটু বাঁধিয়ে, মানে তুই যদি একদম নিখুঁতভাবে ছুটতে পারো, ঠিক আছে, এই যে ছুঁড়ে চুপ করার উপর দিকে না তাকিয়ে হাতে যাওয়ার একই পজিশনে ধরো, ঠিক ওটা হাতের উপরে এসেই পড়বে, কারণ ওটা ডেভিয়েট হচ্ছে না, বাঁ দিকেও যাচ্ছে না, ডান দিকে যাচ্ছে না, এগোচ্ছেও না, পেছাচ্ছেও না, প্রোভাইডেড ইফ ইউ ক্যান থ্রো ইট অ্যাবসলিউটলি ভার্টিক্যালি আপওয়ার্ড, একদম ভার্টিক্যালি উপর দিয়ে। কিন্তু যখনই প্রজেকশনটা এমনভাবে হবে যে ভার্টিক্যালের সাথে তার একটা অ্যাঙ্গেল অ্যাপিয়ার করবে, যেমন এখানে দেখলাম যে থিটা অ্যাঙ্গেল আছে হরাইজেন্টালের সাথে, তার মানে তো তার ভার্টিক্যালের সাথেও অ্যাঙ্গেল আছে, তো
এই যে 90 মাইনাস থিটা, এই 90 মাইনাস থিটাটা যদি 0 হতো তাহলে পার্টিকেলটা স্ট্রেট ওপরে যেত, আবার সেই পথেই নেমে আসতো। যখন এরকম হচ্ছে তখন আমরা জানি একটা কারণ, একটা এক্সেলারেশন জি সবসময় ভার্টিক্যালি নিচের দিকে কাজ করে, তাই তো? এটা পার্টিকেলের ওপর সবসময় থাকবে, পার্টিকেলটা যতক্ষণ মোশনে থাকবে সে ইভেন হাইয়েস্ট পয়েন্টে যখন থাকবে তখনও থাকবে, আর এছাড়াও প্রত্যেকটা ইনস্ট্যান্টেই জিটা থাকবে অন দ্য পার্টিকেল। কখন না, যখন ওটা উপরের দিকে যাচ্ছে অ্যাজ ওয়েল এজ নেই, মানে কারণ ওটা যতক্ষণ এয়ারে থাকবে প্রত্যেকটা স্টপ ওয়াচ মোমেন্টেই তুমি তার উপর জিটাকে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড দেখতে পাবে। এবার প্রশ্ন হচ্ছে, এই যে এটাকে এইরকমভাবে ছোড়া হলো ইউ অ্যাট অ্যান অ্যাঙ্গেল থিটা, কার উপস্থিতিতে? acceleration due to gravity acting vertically downward, তাই তো? acceleration due to gravity acting vertically downward, তার উপস্থিতিতে একটা পার্টিকেলকে ইউ ভেলোসিটিতে ছোড়া হলো কোন দিকে? মেকিং অ্যান অ্যাঙ্গেল থিটা উইথ হরিজেন্টাল। তাহলে এটা বেন্ড করে গেল, পাথটা এক থাকলো না। তার মেন কারণ কি? যে আমি বললাম এখানে যখন পার্টিকেলটাকে ভার্টিক্যালি ওপরের দিকে ছুটছি তখনও তো জি অ্যাক্ট করছে, তখনও তো পার্টিকেলটার ওপর জি ভার্টিক্যালি ডাউনওয়ার্ড অ্যাক্ট করছে, তো ইউ এর এগেনস্টে জি থাকছে, যার জন্য প্রজেক্টেড স্পিডটা গ্র্যাজুয়ালি কমবে। এটা ঘটনা, প্রজেক্টেড স্পিডের ম্যাগনিচিউডটা যত উপরের দিকে যেতে থাকবে কমবে, কমতে 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 একটা সময় 0 হয়ে যাবে, আবার জি তাকে ইনক্রিজ করতে হবে কোন দিকে? ডাউনওয়ার্ড। সে আবার ওই পথ ধরে নিচে নামবে। কিন্তু এখানে এই কেসটায় এরকম একই পাথ ধরে যাচ্ছে আর একই পাথ ধরে নিচের দিকে নেমে আসে, কারণ হচ্ছে এখানে নো হরাইজেন্টাল ভেলোসিটি or force on the mass। যে পার্টিকেলটাকে প্রজেক্ট করা হচ্ছে সেই পার্টিকেলটার ওপর না কোনো হরাইজেন্টাল ভেলোসিটি আছে আর নাই তার ওপর কোনো হরাইজেন্টাল ফোর্স অ্যাক্ট করছে, যার জন্য কি হচ্ছে তার হরাইজেন্টালি ডিফ্লেক্ট হওয়ার কোনো চান্সেস নেই, কোনো টেন্ডেন্সি নেই। কিন্তু এখানে কি হচ্ছে দেখো, এখানে যদি দেখো প্রজেক্টেড ভেলোসিটিটার দুটো কম্পোনেন্ট ভ্যালু হবে, একটা ভার্টিক্যালি ওপরের দিকে, একটা হরিজেন্টালি রাইটওয়ার্ড, যেমনভাবে ডায়াগ্রামটা করেছি। তাহলে এই যে ভেলোসিটি অফ প্রজেকশন, তার হরিজেন্টাল ভেলোসিটিটা ইউ কস থিটা আর ভার্টিক্যালটা কত? ইউ সাইন থিটা। তার মানে হচ্ছে জি কার এগেনস্টে কাজ করবে? ইউ সাইন থিটার এগেনস্টে কাজ করবে, কিন্তু ইউ কস থিটা তো মানে আনচেকড, ওকে কেউ চেক করছে না, বুঝতে পেরেছো? ইউ কস থিটা কনস্ট্যান্ট থেকে যাবে, কারণ হরিজেন্টাল ডিরেকশনে তো কোনো ইনফ্লুয়েন্স নেই, কোনো ফোর্স নেই। তার ফলে কি হবে, এই ইউ কস থিটাটা পার্টিকেলটার ওপর কনস্ট্যান্ট থেকে যাবে, কারণ একে কেউ কোনো একটা ডিরেকশনে ভেলোসিটি ভেক্টর বাড়তে পারে বা কমতে পারে কার উপস্থিতিতে? সেই লাইনে যদি কোনো ফোর্স থাকে সেই ডিরেকশনে বা তার থেকে উল্টো ডিরেকশনে, হ্যাঁ না, মানে ইউ কস থিটার দিকে যদি কোনো ফোর্স থাকতো বা তার উল্টো দিকে যদি কোনো ফোর্স থাকতো তাহলে ইউ কস থিটা চেঞ্জ হতে হতো। ফোর্স যদি ডান দিয়ে থাকতো তাহলে ইউ কস থিটাটা ম্যাগনিটিউডিক্যালি বাড়তো, আর যদি তার উল্টো দিকে হতো তাহলে ইউ কস থিটাটা ধীরে ধীরে কমতো। কিন্তু এখানে হরাইজেন্টাল লাইনে তো কোনো ফোর্স নেই, তার ফলে কি হচ্ছে এই যে ইনিশিয়াল ভেলোসিটির যে হরাইজেন্টাল কম্পোনেন্ট সেটা সবসময় কনস্ট্যান্ট থেকে যাবে, ঠিক আছে? কিন্তু এই ভার্টিক্যাল ভেলোসিটিটা ইউ সাইন থিটাটা এটা জি এর ইনফ্লুয়েন্সে চলে আসবে। ইউ সাইন থিটা কোনো অবস্থাতেই পার্টিকেলটা হোল্ড করতে পারবে না, মানে তার ম্যাগনিটিউডটাকে ধরে রাখতে পারবে না, কারণ জি তাকে কন্টিনিউয়াসলি ইউ সাইন থিটার এগেনস্টে কাজ করতে থাকবে। আমরা জানি যে যখনই এক্সেলারেশন কোনো একটা ডিরেকশন অফ মোশনের উল্টো দিকে অ্যাক্ট করে তখন সেই এক্সেলারেশনটা কী করে, সেই গিভেন ভেলোসিটিটাকে ক্রমশ কম করতে থাকবে, রিডিউস করাতে থাকবে। তার মানে জি এরও কাজ হচ্ছে ইউ সাইন থিটার এগেনস্টে, মানে প্রজেক্টেড ভেলোসিটির দুটো কম্পোনেন্টের মধ্যে একটা কম্পোনেন্ট যেটা কিনা ভার্টিক্যালি আপওয়ার্ড ডিরেকশনে রয়েছে তার এগেনস্টে জি কাজ করবে, কর্মরত, হ্যাঁ, বিরতি নেই জি এর
কার এগেনস্টে কাজ করতে গিয়ে ইউ সাইন থিটার এগেনস্টে, কিন্তু ইউ কস থিটাকে ফ্রি ছেড়ে দিয়েছে বাবা যে তোমার এগেনস্টে কোনো কাজ করবো না। কেন করবো না? কারণ জি নিজে কোন দিকে কাজ করছে, ভার্টিক্যালি ডাউনওয়ার্ড, তাহলে জি এর হরাইজেন্টাল এফেক্ট দেখতে গেলে কি দেখতে হবে, জি কস 90, কস 90 এর ভ্যালু কত, 0, তার মানে হরাইজেন্টালি দের ইজ নো এফেক্ট অফ জি। সেই কারণে হরাইজেন্টাল ডিরেকশনে যেহেতু জি এর কোনো এফেক্ট নেই, সেই কারণে ইনিশিয়াল ভেলোসিটির যে হরাইজেন্টাল কম্পোনেন্ট হবে সেটা মাসটার ওপর কনস্ট্যান্ট থেকে যাবে। তার মানে এই যে ইনিশিয়াল ভেলোসিটির যে দুটো কম্পোনেন্টের ওপর দুরকম রেজাল্ট দেখতে পাওয়া যাচ্ছে। একটা কম্পোনেন্ট কনস্ট্যান্ট থেকে যাচ্ছে ইউ কস থিটাটা হরিজেন্টাল, আর যেটা ইনিশিয়ালি ভার্টিক্যালি আপওয়ার্ড কম্পোনেন্ট সেটা ক্রমশ জি এর জন্য চেঞ্জ হবে। এবং এই দুটো কম্পোনেন্টের একজন মানে এক্স কম্পোনেন্ট কনস্ট্যান্ট আর ওয়াই কম্পোনেন্ট যেহেতু চেঞ্জ হচ্ছে, সো দুটো মিউচুয়ালি পারপেন্ডিকুলার কম্পোনেন্টের একজন কনস্ট্যান্ট বাট অন্যজন চেঞ্জ হচ্ছে, যার জন্য ইনস্ট্যান্ট টু ইনস্ট্যান্ট নেট ভেলোসিটিটারও ম্যাগনিটিউড চেঞ্জ হচ্ছে। নেট ভেলোসিটি ম্যাগনিটিউডিক্যালি চেঞ্জ হচ্ছে বিকজ অফ দ্য চেঞ্জ ইন ওয়াই কম্পোনেন্ট অফ দ্য ভেলোসিটি, এবং সেই জন্য শুধু ম্যাগনিটিউড নয় তার ডাইরেকশনটাও চেঞ্জ হচ্ছে। অ্যান্ড দ্যাট ইজ দ্য রিজন ওয়াই উই ক্যান সি, আমরা কি দেখতে পারি যে প্রজেক্টেড মাসটা ক্রমশ তার ডাইরেকশন চেঞ্জ করছে এবং করতে করতে আবার গ্রাউন্ডে এসে আছড়ে পড়ছে। বুঝতে পারছো? তার মানে এইটাই হয় মেন প্রজেক্টাইল, এই বিষয়টাই হয়। এবার এখানে একটা ঘটনা হচ্ছে, এই যে বুঝলাম আমরা কি যে প্রজেক্টেড ভেলোসিটি যখনই হরাইজেন্টাল অ্যান্ড ভার্টিক্যাল কম্পোনেন্ট থাকবে, ঠিক আছে, যখনই প্রজেক্টেড ভেলোসিটির হরাইজেন্টাল আর ভার্টিক্যাল কম্পোনেন্ট দুটোই থাকবে তখন হরাইজেন্টালটা কনস্ট্যান্ট থাকবে, প্রোভাইডেড আমরা আইডিয়াল কন্ডিশন নিয়ে কথা বলছি, যেখানে আমরা উইন্ড মোশন বা যে মিডিয়ামে এয়ার মিডিয়ামে এটাকে প্রজেক্ট করা হচ্ছে, এয়ার হাওয়ার মধ্যে হাওয়ার উপস্থিতিতে এটা হচ্ছে, সেখানে আমরা হাওয়ার গতিবেগ মানে দের ইজ নো মুভমেন্ট অফ ওয়াটার, ওয়াটার না এয়ারের কোনো মুভমেন্ট নিয়ে আমরা কোনো কথা বলছি না, সে সম্বন্ধে কোনো আলোচনাতেই আনছি না, ঠিক আছে। তার মানে ইট ইজ ইন স্টিল মিডিয়াম এফেক্ট 0। সেই কারণে হরাইজেন্টালি ভেলোসিটিকে আর কেউ চেঞ্জ করতে পারবে না, তাই সেটা কনস্ট্যান্ট থাকবে। দেন হরাইজেন্টাল ড্র্যাগিং ক্যাপাসিটি অফ দ্য পার্টিকেল উইল রিমেন কনস্ট্যান্ট। পার্টিকেলটা ডিউরিং মোশনে তার কন্টিনিউয়াসলি বেন্ডিং হচ্ছে ডাইরেকশন, কিন্তু প্রত্যেক 1 সেকেন্ডের ইন্টারভ্যাল নিয়ে যদি দেখতে চাও তাহলে সে ভার্টিক্যালি হয়তো আনইকুয়াল মুভ করছে এক ইনস্ট্যান্ট থেকে পরের ইনস্ট্যান্ট, কিন্তু দুটো রেগুলার ইন্টারভ্যালের মাঝে হরাইজেন্টাল ডিস্টেন্সটা সবসময় সমান থাকছে। তার কারণ এই যে ইনি কনস্ট্যান্ট আছেন, কে, ইউ কস থিটা। বুঝতে পারছো তো? তো এইভাবেই প্রজেক্টাইল মোশন হয়। এবার এটাকে একটু লার্জার ফ্রেমে যদি এটা আলোচনা করো, তো লার্জার ফ্রেমটা বলতে কি, মানে কাইনেমেটিক্স ইন 1D অ্যান্ড কাইনেমেটিক্স ইন 2D। মানে কাইনেমেটিক্স ইন 1D মানে স্ট্রেট লাইন মোশন, আর কাইনেমেটিক্স ইন 2D মানে মোশন অন আ প্লেন। এটা মোশন অন আ প্লেন, তো কার্ভ পাথ মোশন অন আ প্লেন। যখন আমরা একটা কার্ভ মোশন ভার্টিক্যাল প্লেনে হচ্ছে তখন এটাকে প্রজেক্টাইল মোশন বলছি, যখন ওটা আন্ডার গ্র্যাভিটি ডিসকাস করছি। আবার যখন আমরা হরিজেন্টাল প্লেনেও যদি আমরা একটা কার্ভ পাথে একটা পার্টিকেলের মুভ করার কথা ভাবি এবং সেটা সম্বন্ধে আমরা ডিসকাস করি, তাহলে ওখানে তোর জি এর কাজ নেই, পার্টিকেলটা তো মুভ করছে হরাইজেন্টাল প্লেনে। আমরা যদি একটা হরাইজেন্টাল, বুঝতে পারছি আমার কথাটা? তো এখানে আমরা ডিসকাস করছি ভার্টিক্যাল প্লেনে, সেই জন্য ভার্টিক্যাল প্রেজেন্স অফ জি আলোচনায় আসছে এবং তার এফেক্টটার কাউন্ট ডিসকাশন হচ্ছে। সে তার উপস্থিতিতে ভার্টিক্যাল ভেলোসিটিটা কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে, যার জন্য নেট ভেলোসিটিটাও কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে ম্যাগনিটিউড এবং ডাইরেকশন ওয়াইজ। কিন্তু যদি আমরা একটা হরিজেন্টাল সারফেসে একটা পার্টিকেলকে কার্ভ পাথ ধরে মুভ করতে দেখি, মানে একটা প্যারাবোলিক পাথ লাইক দিস, তাহলে সেখানে তো জিটা আর হরিজেন্টাল প্লেনে থাকছে না, জি তো ভার্টিক্যাল, তাহলে ওখানে জি এর এফেক্ট তো কাউন্ট হবে না, তাই না? আমরা যদি বুঝতে পারছি তো কার্ভ মোশন, আমরা যদি একটা কার্ভ মোশন ধরো আমি এক্স ওয়াই প্লেন নিলাম, এবার এক্স আর ওয়াই দুটোই হরিজেন্টাল,
এটাও হরাইজেন্টাল আর এটাও হরাইজেন্টাল, মানে অল টুগেদার ইট ইজ টেকেন না হরাইজেন্টাল প্লেন। এবার এখানে যদি আমি একটা পার্টিকেলের এইরকম কার্ভ মোশন নিয়ে আলোচনা করি, তাহলে এখানে তো আমার জিটাকে এক্স অ্যাক্সিস বা ওয়াই অ্যাক্সিস দেখার কোনো মানে হয় না। সেক্ষেত্রে জিটা পারপেন্ডিকুলার, এটা যদি হরাইজেন্টাল প্লেন হয় তাহলে ভার্টিক্যাল লাইন ইজ অ্যালং জেড অ্যাক্সিস। তাহলে আমার জেড অ্যাক্সিস মানে এর থেকে প্লেন থেকে বাইরে আলোচনা করতে লাভ নেই, আমার আলোচনাটা অন দ্য প্লেন আছে, এক্স ওয়াই প্লেনে। তখন কি হবে, তখন তাহলে কার্ভ কেন হয়, তাহলে তখন মোশন কার্ভ হয় কেন? ভার্টিক্যাল প্লেনে তো কার্ভ হওয়ার রিজন আমরা এই দায়িত্বটা কার ঘাড়ে ফেলে দিয়েছি, জি এর প্রেজেন্স, বলছি জি এর উপস্থিতি এইটা করছে। কিন্তু হরিজন্টাল সারফেসে তখন কি হয়, তখন তো জি হরিজন্টাল প্লেনে থাকছে না, তাহলে তখন বুঝতে হবে তখন কি হয় আর এখানে কি হয়। দুটোর মধ্যে কি কোনো কমন বিষয় আছে? অবশ্যই আছে, দুটোর মধ্যে একটা কমন কনসেপ্ট আছে। কমন কনসেপ্টটা কি? কমন কনসেপ্টটা বলছে যে এই যে কার্ভ মোশন অ্যালং কার্ভ পাথ, মোশন অ্যালং কার্ভ পাথ, কার্ভ পাথে মোশন হওয়ার মূল কারণ হচ্ছে যে ভেলোসিটি, যে কোনো ডিরেকশনে ভেলোসিটি অ্যান্ড এক্সেলারেশন, বুঝতে পারছো? ভেলোসিটি ভেক্টর আর এক্সেলারেশন ভেক্টর, এদের নিজেদের মধ্যে যদি কোনো একটা অ্যাঙ্গেল তুমি দেখতে পারো, মানে কখনো ধরো ভেলোসিটি একটা পার্টিকেলের এদিকে রয়েছে আর তার ওপর এক্সেলারেশন এদিকে রয়েছে, এরা এবার ধরো অবটিউজ অ্যাঙ্গেলে আছে, তো আইদার ভেলোসিটি অ্যান্ড অ্যাক্সেলারেশন অ্যাপিয়ারিং অ্যাট অ্যান অ্যাকিউট অ্যাঙ্গেল অর অবটিউজ অ্যাঙ্গেল, এটাই হলো মূল কারণ একটা পার্টিকেলের কার্ভ মোশনে আসার। একটা পার্টিকেল স্ট্রেট লাইন ছেড়ে যখন পাথ অফ কার্ভকে ফলো করে, বুঝতে পারছো, যখন স্ট্রেট লাইনে না গিয়ে যেদিকে ছুটছো, যেমন এখানে পার্টিকেলটা ভেলোসিটি দিকে আছে, তো পার্টিকেলটা এইদিকে যাবে না, কার্ভে যাবে। এখানেও পার্টিকেলের ভেলোসিটি দিকে আছে, অথচ পার্টিকেলটা বলছি না যেদিকে যাবে, বলছি কার্ভে যাবে। তার মূল কারণ হচ্ছে এই যে দুজন মহাশয় এক্সেলারেশন, দোজ হু আর অ্যাপিয়ারিং অন দ্য সেম পার্টিকেল, যে পার্টিকেলটার উপর ভেলোসিটি রয়েছে সেই পার্টিকেলটার উপরই সেই সময় একই সময় এক্সেলারেশন রয়েছে, কিন্তু ঘটনাক্রমে এক্সেলারেশন ইজ নট অ্যাক্টিং অ্যালং দ্য লাইন অফ ভেলোসিটি, ভেলোসিটিটা যেই লাইনে রয়েছে বা যেই ডিরেকশনে রয়েছে সেই ডিরেকশনে এক্সেলারেশনটা নেই। এখানে অ্যাকিউট অ্যাঙ্গেল দেখিয়েছি আর এখানে অবটিউজ অ্যাঙ্গেল। তার মানে যখনই, জেনে রাখো, যখনই ভেলোসিটি আর এক্সেলারেশন এরা একে অপরের মধ্যে একটা অ্যাঙ্গেল উপস্থিত থাকবে, যখন দুজনের প্রেজেন্স, একটাই পার্টিকেলে তুমি ভেলোসিটিকেও দেখছো তার উপস্থিতি, এক্সেলারেশনের উপস্থিতি দেখছো, বাট ইউ আর অবজার্ভিং দ্যাট দে আর নট অ্যাপিয়ারিং অ্যালং দ্য সেম লাইন অর অপোজিট ইন ডাইরেকশন। সেম লাইন মানে আইদার সেম ইন ডাইরেকশন অর অপোজিট ইন ডাইরেকশন। তারা সেম ডাইরেকশনে থাকলেও রেজাল্টিং মোশন উইল বি স্ট্রেট লাইন, অপোজিট ডাইরেকশনে থাকলেও রেজাল্টিং মোশন উইল বি স্ট্রেট লাইন। কিন্তু কার্ভ মোশন কখন হবে না, যখনই এক্সেলারেশন আর ভেলোসিটি উইল অ্যাপিয়ার অ্যাট সাম অ্যাঙ্গেল থিটা, বুঝতে পেরেছো? এইটাই হলো প্রাইমারি রিজন। এখানেও তাই দেখো, প্রজেক্টাইল মোশনে যখন আমরা কথা বললাম, ভেলোসিটিটা এইদিকে আর এক্সেলারেশন এইদিকেই, তো ভেলোসিটি এইদিকে ছিল, এক্সেলারেশন নিচে দিকে, তাহলে দুজনের মধ্যে একটা অ্যাঙ্গেল আছে, বুঝতে পারছো? So whenever velocity and acceleration, এখানে acceleration representative কে জি, acceleration due to gravity, এখানে gravity force এর জন্য যে acceleration-টা সেটা কাউন্ট হচ্ছে প্রজেক্টাইল মোশনে। আর এখানে আমরা acceleration-টা অন্য কোনো মেকানিক্যাল রিজনে ভাবতে পারি, কোনো একটা ফোর্স অ্যাক্ট করছে মাসটার ওপর, এই ডিরেকশনে যেদিকে acceleration দেখানো হয়েছে, এখানে এই ডিরেকশনে যেখানে acceleration দেখানো হয়েছে, বুঝতে পারছো? তাহলে বলছে যে ভেলোসিটি আর অ্যাক্সেলারেশনের মধ্যে যখনই তুমি কোনো একটা অ্যাঙ্গেল দেখতে পাবে, তখনই বুঝতে হবে যে এবার পার্টিকেলটা স্ট্রেট লাইনে নয়, এটা কার্ভ মোশন ধরে এগোবে। সেই মোশনটা যে কোনো প্লেনেই হতে পারে, প্রোভাইডেড ভেলোসিটি অ্যান্ড অ্যাক্সেলারেশন যে প্লেনে এক্সিস্ট করবে, কার্ভ মোশনটাও সেই প্লেনেই এক্সিস্ট করবে। ঠিক আছে, এটাই হলো মূল বিষয় অফ পারফর্মিং দ্য মোশন অন আ পাথ অফ কার্ভ, সেটা আইদার প্রজেক্টাইল হোক বা আমরা কার্ভ অন আ হরিজন্টাল প্লেন, এক্স ওয়াই প্লেনের কথা বলতে পারি, বুঝতে পারছো? তো এই ভিডিওটা আমি আর এর থেকে বেশি আজকে কিছু আলোচনা করব না, ঠিক আছে? আমি জানি যে এতটুকু আলোচনার পর ইন্টারেস্ট গ্রো হয়েছে, তোমাদের মনে হচ্ছে যে আর একটু জেনে নিলে আজকে ভালো হতো। অবশ্যই ভালো হবে, আমি
তো বলেই দিলাম যে যেখানে ছাড়বো একটা ভিডিও পরের দিন ঠিক ওখান থেকেই শুরু হবে। তো আজকে জাস্ট আমি একটা আলোচনা করলাম যে প্রজেক্টাইল মোশনটা মূলত কী জিনিস, কিভাবে হয়, তার মধ্যে কি কি ঘটনা ঘটে এবং সেই ঘটনাগুলো ঘটার পেছনে মূল নাটকটা কি, মানে মূল গল্পটা কি। ঠিক আছে, তো মেন স্টোরিটা আমরা বুঝলাম যে কি কারণে একটা পার্টিকেল কার্ভ পাথ ধরে এগোয়, যদিও তাকে ছোড়ার সময় তার কানে কানে বলে দেওয়া হয় না এই বাবা কার্ভ পাথ ধরে এগোস, কিন্তু সে কার্ভ পাথ ধরে এগোচ্ছে তার মূল কারণ এই যে ভেলোসিটি অ্যান্ড অ্যাক্সেলারেশন, বুঝতে পারলি। সো দিস ইজ দ্য মোস্ট হাইলাইটেড পয়েন্ট অফ কনসেপ্ট লার্নিং in today's first video on projectile motion, specially in বাংলা। ঠিক আছে, তো বাংলায় আমরা আরও ভিডিও করব, কন্টিনিউয়াসলি করব, ব্যাক টু ব্যাক, একটার পর একটা এগোতে থাকবে। খালি তোমাদের কাছে একটাই আবেদন যে যদি ফার্স্ট টাইম দেখছো ভিডিওটা তো ভালো লাগলে লাইক করবে, অবশ্যই শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে উইথ দ্য বেল আইকনটাকে প্রেস করবে যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবসময় পেতে থাকো। এবং আরও একটি জিনিস জানিয়ে রাখি যে আমি রেগুলার লাইভ ক্লাস করছি, আমার একটি মোবাইল অ্যাপ্লিকেশনস রয়েছে যার নাম আমার ইনস্টিটিউটের নামেই আইআইটি জোন টিউটোরিয়াল। মোবাইল অ্যাপ্লিকেশনের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। যদি ভিডিও ভালো লাগে, যদি চাও আমার সাথে আরও বেশি বিভিন্ন রকমভাবে অ্যাসোসিয়েট হতে চাও, আরও ভিডিওস দেখবে, আরও কন্টেন্টস জানবে, আমার লাইভ ক্লাস সম্বন্ধে জানতে চাও, অনলাইন টেস্টের ব্যাপারে জানতে চাও, তো অবশ্যই লিঙ্ক থেকে মোবাইল অ্যাপ্লিকেশনটাকে অ্যান্ড্রয়েড ভার্সন ডাউনলোড করে নাও, কিছুদিনের মধ্যেই তার iOS ভার্সনটাও পেয়ে যাবে। ঠিক আছে, তো keep updated yourself, always keep in touch with this channel, রেগুলার ভিডিওস দেখো, ভালো লাগলে শেয়ার করো, লাইক করো, কমেন্টস করো, নিজের ফিডব্যাক জানাও, এক্সপ্রেস করো, ভালো লাগলেও বলো, খারাপ লাগলেও বলো। হ্যাঁ, ল্যাঙ্গুয়েজের লিমিটেশনটাকে মাথায় রেখো, অনেকেই দেখে। ঠিক আছে, এবার শেয়ার করো ম্যাক্সিমাম ছেলে মেয়েদের কাছে, বন্ধু বান্ধবদের কাছে চ্যানেলটির ইনফরমেশন ছড়িয়ে দাও যাতে তারাও এই অনলাইন প্ল্যাটফর্মে এই প্যান্ডামিকের সময় এই যে অনলাইন ডিজিটাল মিডিয়া, হ্যাঁ অনলাইন লার্নিং সিস্টেম যেটা অ্যাভেলেবেল হয়েছে ইউটিউবের মাধ্যমে, যাতে প্রত্যেকেই এর বেনিফিট পায়। ঠিক আছে, বেস্ট অফ লাক, ভালো থেকো সবাই, অ্যান্ড রেগুলার পড়াশুনো করতে থাকো সব কিছুর মধ্যে। কিপ ইউর সেলফ কুল, কাম, ডোন্ট ডিস্ট্র্যাক্ট ইউর মাইন্ড। বাইরের কিছু অত কিছু ভেবো না, যেহেতু এখন বাইরে যাওয়ার তো সুযোগই নেই। সো স্টে অ্যাট হোম, স্টে সেফ, অ্যান্ড পড়াশুনো করো, ভালো থাকো, অ্যান্ড থিঙ্ক অ্যাবাউট ইউর ব্রাইট ফিউচার। বেস্ট অফ লাক।